অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আপনারা দেখতে পাবেন আদিত্য পরমাকে বলছে, পরমা তোমারই কিন্তু দোষ, তুমি কিন্তু অ্যাক্সিডেন্টটা করেছো। তখন সুদীপা বলে, শুনুন একটা কথা বলি, শুধু পরমার একা দোষ তা না, পরমাকে এ দোষের দিকে ঠেলে দিচ্ছেন আপনারা সবাই, তাই শুধু পরমা দোষ দিচ্ছেন কেন? তখন আদিত্য সুদীপাকে বলে, আপনাকে কে বলেছে এত কথা বলতে আমাদের মধ্যে? আপনি একটা কথা বলবেন না, চুপ করে থাকুন। তখন বলেন, না আমি না চাইলেও আমি বলবো কথা, আমি কেন বলবো না? কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন, তাহলে আমি বলবো না কো? তখন পরমা সুদীপার কাছে আসার বলে, সুদীপা তোমাকে কে বলেছে আমার হ্যাঁ বলতে? আমার হ্যাঁ তোমাকে বলতে বলিনি, আমার হ্যাঁ তোমাকে বলতে হবে না। আমি দোষী, আমি দোষ করেছি, হ্যাঁ আমি দোষ করেছি, এসব বলে ওখানে গিয়ে বসে পড়ে। তখন সুদীপা পরমার কাছে আসার বলে, হ্যাঁ আমি তোমার হয়ে বলছি বলে ভেবো না যে তুমি দোষ করোনি, তুমি অপরাধী না, তুমি অপরাধ, তুমি কিন্তু ওই অ্যাক্সিডেন্টটা করিয়েছো। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই অপরাধটা করার জন্য তোমাকে সবাই অপরাধীকে ঠেলে দিয়েছে। তখন অব্র বলে, বোন তুই এসবে মাথা ঘামাইছিস না, তুই আগে দেখ মেয়েটা কেমন আছে না আছে, এসব বলে। আর যার বোধি নাই সে কী করে ভাববে যে কি কোনটা অন্যায় করছে কোনটা ঠিক করছে? ঠিক তখনই ডক্টর আসে, আর ডক্টর এসে বলে, তখন ডক্টরকে জিজ্ঞেস করে সুদীপা, ডক্টর কেমন আছে? তখন বলে, এখনও ভালো নেই, একটা সার্জারি করতে হবে। তখন বলে, হ্যাঁ সার্জারি করুন, কিন্তু বন্ডে সাইন করতে হবে। ওনার কি কেউ আছে আপনজন? আপনারা কে হন? তখন বলে, আমি সই করব, আমি ওনার মেয়ের মতো। তখন বলে, ঠিক আছে এখানে তাহলে একটা সই করে দিন, বলে কাগজটা নিয়ে আসে আর বলে, এখানে সই করুন ম্যাডাম। তখন বলে, ঠিক আছে আমি সই করে দিচ্ছি। তখন সই করা হয়ে গেলে ডক্টর তখন সুদীপাকে বলে, একটা কথা বলছি, তাড়াতাড়ি কিন্তু আপনারা টাকা নিয়ে শুনুন, এর জন্য কিন্তু অনেক অ্যামাউন্ট লাগবে। তখন বলে, কত টাকা ডক্টর? কিন্তু এখন তো এত টাকা নেই। তখন আদিত্য এই কথাগুলো শুনে আদিত্য চলে যায় বাড়ির দিকে টাকা আনতে। তখন সুদীপা ডক্টরকে জিজ্ঞেস করে কত টাকা লাগে। তখন ডক্টর বলে, যত তাড়াতাড়ি পারুন টাকাটা নিয়ে এসে রিসেপশনে জমা দেন, আর রিসেপশনে জিজ্ঞাসা করলেন যে কত টাকা লাগবে। তখন বলে, আচ্ছা ঠিক আছে। তখন সুদীপা ওদিকে চলে গেলে পরমা ঠাকুরের সামনে হাত জোড় করে আর বলে, আমার ভুলের শাস্তি তুমি দিও না ওই মহিলাকে, ওই মহিলাকে যেভাবে হোক না কেন তুমি বাঁচাও, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে চ্যাটার্জির বাড়িতে আবার এসেছে কুন্তলা, আর এসে বলে, আমি আবার আসলাম এ বাড়ির শান্তি ফিরে আনার জন্য, আমাকে আসতেই হতো, মনে হচ্ছিলো এ বাড়িতে কিছু একটা করতে হবে, তাই এসেছি আমি। তখন বলে যে ঠিক আছে, কিন্তু আপনাদের বাড়িটা কীরকম একটা ছমছমে মনে হচ্ছে, বাড়িতে লোকজন নেই, কীরকম একটা শান্তশিষ্ট, এরকম তো আপনাদের পরিবেশ না, তাই বলছি। তখন বলে, ও আমার বড় বৌমার বড় ছেলে গিয়েছে ওর বাবার বাড়ি জোর খুলতে, আর ছোটো বৌমা ছোটো ছেলে, তখন বলে, আর বলেন না, ওরাও জোর খুলতে গিয়েছে। তারপর বলেছি যে পরমা বাবার জন্য কিছু খাবার আর কিছু জামা কাপড় দিয়ে পাঠিয়েছি, আমি যেতে বলেছি, কিন্তু এখনও কেন যে আসে না? তখন আদিত্যর বাবা বলে, ছেলেটা যে কী করে পাল্টে গেল ওই মেয়েটার পাল্লায় পড়ে, বড় বৌদি তুমি খেয়াল করেছো ছেলেটা পাল্টে গেল? তখন ওর বৌদি পরে, হ্যাঁ খেয়াল করেছি। ঠিক তখনই পরমার বাবা মা ছুটে আসে আর বলে, পরমাকে একটু ডেকে দেবেন? তখন আদিত্যর মা বলে যে, পরমাকে ডেকে দেবো মানে? পরমা আপনাদের বাড়ি যায়নি, কোথায় গিয়েছে তাহলে? তখন বলে, গিয়েছিল মানে? তখন বলে, তখন আদিত্যর বাবা বলে, উবে গেছে নাকি? তখন আদিত্য সেখানে আসে আর বলে, কী ভাবছেন আপনারা যে আমার দাদা ভাই আপনাদের মেয়েকে ক্ষতি করে দিয়েছে কি না? না, কোনো ক্ষতি করেনি, আপনার মেয়ের ভুলের কারণে একটা মেয়ে মরতে বসেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই সবাই মিলে আমরা ওখানেই ছিলাম, আর ওখানে সুদীপা আর সবাই ওখানে আছে, সুদীপা ওকে বাঁচিয়েছে, আর তাই অনেক অ্যাকাউন্টে টাকা লাগবে, তাই আমরা টাকাটা নিতে এসেছি। তখন আদিত্য বাবা বলে, রাস্তার একটা মেয়ের জন্য কেন আমরা টাকা দেবো? তখন বলে, বাবা ভুলে যেও না, আমাদের বাড়ির কারণেই কিন্তু ওই মেয়েটা আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন আদিত্যর পরমা বলে, হ্যাঁ ঠিকই বলেছি, তুমি চুপ করো। তখন টাকাটা নিতে চলে যায় আদিত্য, আর ওখানে দাঁড়িয়ে কুন্তলা ভাবতে থাকে, এটা কি হতে চলেছে, কেন এটা হচ্ছে, আর ওই মেয়েটা বা কে? তখন আদিত্য নিচ থেকে টাকা নিয়ে এসে আর বলে, বড় মা চলে গেলাম বলে সেখান থেকে চলে যায়। তখন ওখানে আদিত্যর বড় মা বলে, আমাদের সবাইকে ওখানে যেতে হবে, ওখানে বড় বৌমা আছে, বড় বৌমাকে ওখান থেকে ফিরে আনতে হবে। তখন বলে, ঠিক আছে চলো। তখন কুন্তলাও বলে, হ্যাঁ আমাকেও ওখানে যেতে হবে, আমি ওখানে যাই, চলুন আপনারা, বলে সবাই মিলে ওখানে চলে যেতে যায়। অন্যদিকে সুদীপার বাবার দেওয়া নকেটটা বিক্রি করতে আসে, আর তখন লোকটা বলে যে, এই নকেট আর চেন মনে হচ্ছে নাম লেখা আছে কারো ভালোবাসার জিনিস, তুমি কেন বিক্রি করছো মা? এটা বিক্রি করো না, বিক্রি করলে কিন্তু তুমি আর ফিরে পাবা না। তখন বলে, ঠিক আছে আমি ফিরে পেতে চাই না, আসলে এটা আমার বাবা দিয়েছিল তো, আর আমি একজনকে মা বলে ডেকেছি, আমার মনে হয় তাকে বাঁচানোটা আমার খুব জরুরি, তাই আমি গয়নাটা বিক্রি করতে এসেছি, আপনি নেন আর তোমাকে তাড়াতাড়ি টাকাটা দিন, নাহলে আমি বাঁচাতে পারবো না। এ বলে, তখন ঠিক আছে দিচ্ছি বলে গয়নাটা নিয়ে টাকাটা দেয়। তখন বলে, ঠিক আছে আসছি তাহলে, বলে টাকাটা নিয়ে চলে আসে আর এসে রিসেপশনে জমা দিয়ে দেয়। আর রিসেপশনে জমা দেওয়ার পর ঠাকুরের কাছে বলে, তুমি দেখো আপনি যেন ওনাকে ভালো করে তুলতে পারে, সুস্থ করে তুলতে পারবে, যেন সুস্থ হয়ে যায়।
অন্যদিকে পরমা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আমার কারণে তো এত বড় ক্ষতি হয়েছে, তুমি আমাকে শাস্তি দাও ঠাকুর, কিন্তু মহিলাটাকে তুমি সুস্থ করে দাও, আমার কারণে, আমার ভুলের কারণে কেন ওনাকে শাস্তি দিবেন, এসব বলছে। ঠিক তখনই আদিত্যর বড় মা আসে, পরমা করতে করতে। তখন পরমা ছুটে যায়, বলে মা, বলে জোরে ধরে কান্না করে। তখন আদিত্যর বড় মা বলে, কিছু হয়নি, মুখ তুলে পরমা দেখো, আমরা সবাই চলে এসেছি। তখন ঠিক আদিত্য পিছু পিছু আসে, আর রিসেপশনে টাকাটা জমা দিতে গেলে বলে, একটু আগে অ্যাক্সিডেন্ট একটা মহিলা আসলো না, তার জন্য টাকা জমা দিতে এসেছি। তখন বলে, টাকা মানে? টাকাটা তো জমা দেওয়া হয়ে গেছে। তখন বলে, কে? তখন দেখায় উনি দিয়েছেন। তখন সুদীপার কাছে আদিত্য আসে আর বলে, আপনি এতগুলো টাকা দিলেন, টাকা করতে পেলেন? তখন বলে, যেভাবে হোক আমি দিয়ে দিয়েছি, কারোর জন্য আমি তো হাত পাতিনি। তখন আদিত্যর বাবা বলে, হাত পাতনি মানে? তুমি এতগুলো টাকা কোথায় পেলে? আর তুমি যখন এসেছিলে তখন তো তোমার হাতে কিছু ছিল না গো, তাহলে কি তুমি আমাদের ঘর থেকে টাকা নিয়েছো? ও বুঝেছি, আমাদের ঘর থেকে তার মানে তুমি টাকা নিয়ে এসেছো। তখন সুদীপা বলে, না, আমি আপনাদের ঘর থেকে টাকা নিই না, আপনাদের কারো কাছে আমি এক পয়সা হাত পাতবো না। আমার বাবার দেওয়া একটা চেন ছিল আমার কাছে, সেটা আমি বিক্রি করে দিয়ে আমি সুস্থ করে তুলেছি, এসব বলে। তখন ডক্টর বেরিয়ে আসে, আর তখন সুদীপা বলে ডক্টরকে, ডক্টর ভালো আছে তো? কি হয়েছে? তখন বলে, হ্যাঁ এখনকার মতো ভালো আছে, কিন্তু পরবর্তীকালে কী হবে সেটা বলতে পারছি না, একটু আছে, একটু ঠিক হয়ে গেলে তোমরা দেখা করতে পারো। তখন সুদীপাকে বলে, ঠিক আছে আমি তাহলে আসছি, বলে ডক্টর সেখান থেকে চলে যায়। তখন পরমাকে আদিত্যর বড়মা বলে, দেখেছো সব কিছু ঠিক আছে, এবার তুমি শান্ত হও, তুমি আর প্যানিক করো না। তখন বলো, আচ্ছা ঠিক আছে। তখন বলে যে ঠিক আছে। এদিকে কুন্তলা বলে, দেখি যার জন্য এত কিছু ঘটে গেলো সেই মহিলাটাকে আমাকে একবার দেখতেই হয়, বলে সেখান থেকে চুপি চুপি আসে রূপার কেবিনে, আর এসে দেখে রূপা। তখন বলে, হ্যাঁ রূপা এখানে, তাহলে তো আমাকে দেখতে হয়। তখন ঠিক নার্স আসে আর বলে, আপনি এখানে কি করছেন? তখন বলে, আমি এখানে এসেছি মানে আমি একটু মাথায় ফুল ছোঁয়াতে। তখন বলে, ডক্টর আপনাকে বলেছে? তখন বলে, হ্যাঁ ডক্টর পারমিশন না দিলে কি আমি আসতে পারি? মা বলো, আমি তো ভগবানের কাজ করি, তাই আমাকে এখানে আসতেই হতো, তাই আমি এখানে চলে এসেছি, এসব বলে। ঠিক তখনই সুদীপা ডক্টরের ঘরে চলে আসে, আর সুদীপা এসে বলে, আপনি কিসের জন্য এখানে? তখন বলে, আমি একটু ফুল ছোঁয়াতে এসেছিলাম মাথায়। তো আপনার কাছে ফুল কোথায়? তখন ব্যাগ থেকে ফুল বের কেটে দেয়, আর মনে মনে কুন্তলা বলে, এত কাঁচা খেলোয়াড় আমি না, তুমি কি ভাবছো আমি সব কিছু না করে এখানকার এসেছি? আমি চিনি তোমাকে পাকামো তুমি কীরকমটা, এসব কথা বলতে থাকে, আর চুপ করে ওখানে দাঁড়িয়ে থাকে। আর সুদীপা অবাক খেয়ে যায় যে কেন এখানে এসেছে তাই। আর তখন সুদীপা মনে মনে ভাবে যে কেন আমার মনে হচ্ছে এই মহিলাটাকে আমি অনেক আগে থেকে চিনি, আমি যদি ওকে সুস্থ করে না তুলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, এসব বলে আর হাত পা নাড়াচাড়া করতে থাকে। তখন কুন্তলার দিকে তাকায়, আর কুন্তলা তখন ওখান থেকে চলে যেতে গেলে আবার দরজার সামনে দাঁড়ায়, আর মনে মনে বলতে থাকে যে আমাকে যে করে হোক না কেন এখান থেকে রূপাকে বের করে নিয়ে যেতেই হবে। যদি রূপা যদি স্মৃতি ফিরে আসে তাহলে তো আমাকে চেনে ফেলবে, আর সব কিছু তো বলেও ফেলবে, না আমাকে যা করে হোক এখান থেকে নিয়ে যেতে হবে, আমাকে বলতে দিতে পারবো না, এসব কথা বলে। অন্যদিকে দেখা যায় যে আদিত্যর বড় মা ওখানে দাঁড়িয়ে থাকে আর বলে, তাহলে তো এখন সব কিছু ঠিক আছে, তাহলে চলো আমরা এখন বাড়ি ফিরে যাই। তখন পরমা বাবা মা বলে, চল পরমা বাড়ি চল। তখন পরমা বলে, না আমি যাব না, আমার জন্য এত বড় ঘটনা ঘটলো, আমি একবার না দেখে এমনি এমনি চলে যাব। তখন আদিত্য বড় মা বলে, না বলেছি তো, না বলেছি মানে না, তোমাকে যেতে বলেছি মানে চলো, তোমার জন্য ঘটেছে তো কী হয়েছে, উনি তো মরে তো জানি ভালোই আছেন, এসব বলে। তখন ওখানে কুন্তলা আসে আর বলে, শোনো মা একটা কথা বলি, ও তো ভালোই হয়ে গেছে। তখন আদিত্য এসে বলে যে কি, ও একটা গাড়ি চালাচ্ছিল, ও একটা অ্যাক্সিডেন্ট করেছে, ও ক্রিমিনাল, ও অন্য মানুষদের মতো যারা ড্রিঙ্ক করে গাড়ি চালায় তাদের মতোই একটা ক্রিমিনাল, এসব কথা বলে। তখন কুন্তলা আসার বলে, শোনো বাবা একটা কথা বলি, ওই মেয়েটাকে আমি অনেক দিন থেকে দেখি যে রাস্তায় ঘোরাঘুরি করে, গাড়ি ঘোড়ার সামনে এসে পড়ে, তাহলে যার গাড়ির সামনে এসে ছুটে এসে পড়ে তার কি দোষ হয় তুমি বলো, এসব বলে। তখন সুদীপা আসে আর বলে, পরমা কিন্তু একটু সাবধানে গাড়ি চালাতে পারতো, ও মহিলাও যেমন চলে এসেছে, এসব কথা বলে। তখন পরমা বলে যে, সুদীপা তুমি কী বলতে চাইছো? তাহলে আমি ইচ্ছে করে অ্যাক্সিডেন্টটা করেছি? তুমি কেন ভুলে যাচ্ছ যে আমারও মহিলাটার জন্য কষ্ট হয়? তখন আদিত্য বর্মা বলে, ঠিক আছে সব কিছু বাদ দাও, চলো এখান থেকে। তখন ডক্টর আসে আরও বলে, আপনারা বাড়ি চলে যাচ্ছেন মানে? ওনার বাড়ির লোকেরা সব বাড়ি চলে যাচ্ছে? তখন আদিত্যর বাবা বলে, ওনার বাড়ির লোক মানে আমাকে কি দেখে মনে হচ্ছে যে ওই ভিখারি আমরা বাড়ির লোক হতে পারি? আমাদের পোশাক মানুষকে দেখে শুনে আপনারা বুঝতে পারেন না, এসব বলে। তখন ডক্টর বলে, না মানে আমি বলছিলাম এখনও তো মহিলারা সম্পূর্ণ ঠিক হয়নি, তাই আপনাদেরকে বলছিলাম যে আপনারা এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন তাই। তখন বলে যে ঠিক আছে। সুদীপা বলে, আচ্ছা আমি এখানকার থেকে যাচ্ছি, আমি যাবো না কো। তখন আদিত্যর বাবা বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো একদম, তুমি একমাত্র ভিখারির মেয়ে হতে পারো, আর তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি ভিখারিরই মেয়ে, এসব বলে। তখন আদিত্য বলে, বাবা তুমি এসব কী বলছো? তুমি তো ঠিক বলছি, তুই কী বলছিস? তুই আমাকে
মারবি লে মার বলে হাতটা ধরে। তো ডক্টর বলে আপনারা এটা কী করছেন, এটা হসপিটাল, আরও পেশেন্ট আছে, শুধু আপনাদের পেশেন্ট এখানে আছে তার কোনো মানে নেই কিন্তু, এসব বলে বকাবকি করে। তখন আদিত্য বলে সরি ডক্টর, তাই বলে তখন ওরা সেখান থেকে চলে গেলে। সুদীপা দাঁড়িয়ে থাকতে থাকতে সুদীপা কেবিনের দিকে চলে আসে, আর কেবিনে এসে দেখে যে কুন্তলা আবার ঘরে এসেছে, আর এসে রূপার মাথার উপর দাঁড়িয়ে আছে। তখন সুদীপা বলে আপনি এখানে কেন? তখন নার্স বলে না মানে, তখন বলছিল যে ওনার মাথার ওপর বসে নাকি কি একটা জব করবে, তাই এসেছে। তখন সুদীপা বলে জব করবে মানে আপনি কি মাথার কাছে এসে না বসে জব করলে কি শুনতে হবে না ঠাকুর? আপনি যেখানে সেখানে জব করতে পারলেন। তখন না, একটু দিনক্ষণ দেখে তো জব করতে হয়, তুমি বুঝবে না, আজকালকার মেয়ে তো তাই, তুমি তো চৌধুরী বাড়ির বউ না, একটু তো সব কিছু বুঝতে হবে তোমাকে। তখন বলে মানলাম যে আমি চৌধুরী বাড়ির বউ, কিন্তু উনি তো চৌধুরী বাড়ির কেউ হন না, তাহলে আপনি ওনার জন্য অত কোনো কিছু করছেন? তো না, আমি তো মা তাই আমি সবার জন্য সব কিছু করতে পারি। এসব বলে সেখান থেকে কুন্তলা চলে যায় বেরিয়ে, আসছি তাই বলে। তখন সুদীপা ওখানে দাঁড়িয়ে থাকে, ভাবতে থাকে এই মহিলাকে কী চাই। আজকের পর্বটা কেমন হয়েছে, ভালো লাগলে কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব